তো কাহিনী শুরুতে আমরা এনিস নামে একটা মেয়েকে দেখি যে তার ক্লায়েন্টের সাথে সে ঘাবাঘাব করছিল। যখন তার ক্লায়েন্টের তৃপ্তি হয়ে যায় তখন ক্লায়েন্ট যাওয়ার আগে তার জন্য এখানে একটা প্যাকেট রেখে যায়। সেই প্যাকেটের মধ্যে অনেকগুলি টাকা ছিল। তারপরে আমরা জানতে পারি যে এনিস সবসময় এসব ধরনের কাজ করে থাকে। তারপরে আমরা দেখি যে এনিস তার বন্ধুদের সাথে একটা ক্লাবের মধ্যে গিয়ে দেখা করছে। তারপরে সে ক্লাবের মধ্যে এনিস একটা ছেলেকে দূর থেকে দেখছিল। সেই ছেলেটাও এনিসের দিকে তাকিয়েছিল। তখন এনিসের বান্ধবীরা তাকে বলছিল যে সেই ছেলেটার সাথে গিয়ে দেখা করার জন্য। তারপরে এনিস সেই ছেলেটার কাছে চলে যায়। তারপর তাদের মধ্যে অনেকক্ষণ রোমান্টিক চলতে থাকে। তারা এখানে ঘাপাঘাপ অনেকক্ষণ টাইম করতে থাকে। এনিস যখন তার সাথে এখানে ঘাপাঘাপ করছিল তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যে তার মা একজন বয়স্ক ছেলের সাথে তাকে কিছু টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয়। তারপরে সিন আবার প্রেজেন্টে চলে আসে। তারপর এনিস যে ছেলেটার সাথে রুমের মধ্যে ঘাপাঘাপ করছিল সেই ছেলেটা কাজ সেরে তাদের রুম থেকে চলে যাচ্ছে। তখনই এনিসের মোবাইল মধ্যে একটা SMS আসে। সেই SMS-টা খ্রিস্টান মানে এনিসের একজন ভালো একটা বন্ধু সেই SMS-টা করে যে তার সাথে দেখা করার জন্য। এনিস এই SMS-টা দেখে অনেক এক্সাইটেড হয়ে যায় যে খ্রিস্টানের সাথে সে অনেক দিন হয়েছে যে তার সাথে দেখা হয় না। তারপর এসব কথা গিয়ে তার মাকে বলে যে আজকে তাকে খ্রিস্টান SMS করেছে যে তার সাথে দেখা করার জন্য। সে অনেক খুশি হয়। আর এনিসের মা এসব কথা শুনে ওর কোনোই যায় আসছিল না। তখন এনিসের মা হঠাৎ করে বলে ওঠে যে তুমি এই রুমের মধ্যে ডেলিভারি নতুন একজন ছেলে নিয়ে আসো। আর তোমার যে ভিতরে হাফটা সেটা তুমি এখানে ও নতুন ছেলে এনে সেই হাফটাকে তুমি শেষ করো। সেই সব এই যে চিল্লাপালা আমার ভালো লাগে না। আমি ঠিক করে ঘুমাতেও পারি না তোমার জ্বালা। আর এখানে অ্যালিসের মাও সে জানে যে অ্যালিসের রুমের মধ্যে অ্যালিস কি করে। অ্যালিসের মা তবু তাকে কিছু বলে না, কারণ হচ্ছে অ্যালিসের মাকে সে $10,000 দিয়ে থাকে। তারপরে আমরা দেখি যে রাত্রেবেলায় খ্রিস্টান তাদের ঘরের মধ্যে আসে। আর আসার আগেই এনিস তার ঘরটাকে অনেক একটা রোমান্টিক একটা সিন সাজিয়ে ফেলে। তখন তারা একটা টেবিলের মধ্যে বসে কথাবার্তা বলতে শুরু করে। তখন এনিস খ্রিস্টানকে বলতে শুরু করে যে তুমি এখন আমার সাথে দেখা করতেও আসো না, তোমার কি অন্য কাউকে কি তুমি পেয়ে গেছো? খ্রিস্টান বলে ওঠে যে এইসব কিছুই না। তখন খ্রিস্টান সঙ্গে এটাও বলে যে আমি একটা নতুন হোটেল খুলবো, তাই জন্য আমি একটু বেশি বিজি চলছি। আর আমার ফেভারিট বলতে শুধু তুমি আছো, অন্য কেউ না। তারপর তাদের মধ্যে অনেকক্ষণ ধরে এখানে কথাবার্তা বলতে শুরু হয়। অনেকক্ষণ ধরে কথাবার্তা হওয়ার পর তখন এখানে এনিসের মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তখন খ্রিস্টান তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে? তখন এনিস বলে যে তার মার একটা সার্জারি হওয়ার কথা ছিল। পর এসব কথা শুনে খ্রিস্টান তাকে বলে যে তুমি কিছু চিন্তাই করো না, পরের সপ্তাহের মধ্যে আমি তোমার অ্যাকাউন্টের মধ্যে পুরো টাকাটা দিয়ে দেবো, যত টাকাই দরকার লাগে। তারপরে এইসব কথা শুনে এনিস এখানে খুব খুশি হয়। তারপর তারা কোনো খাবার দাবার না খেয়ে তারা এখানে ঘাপাঘাপ করতে শুরু করে। পরে আমরা দেখি যে এনিস তার এক বন্ধু মিচেলের সাথে একটা ক্লাবের মধ্যে যায়। সে ক্লাবের মধ্যে কিছু ছেলেরা ছোটো ছোটো প্যান্ট পরে তাদের জালবা দেখাচ্ছিল যে তারা কীরকম বডি ফিটনেস দেখাতে পারে। সে ক্লাবের মধ্যে এনিসের একটা ছেলেকে পছন্দ হয়। ছেলেটার নাম হচ্ছে নীল। তখন তারা দুজন কাছাকাছি এসে কথা বলতে শুরু করে। তখন নীল ছেলেটা এনিসকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো? তখন এনিস তাকে বলে যে তুমি যা কাজ করো আমি সেই কাজই করি। তখন এনিস আবার সঙ্গে সঙ্গে এটাও বলে যে তুমি কিছু টাকার জন্য করো, কিন্তু আমি অনেক টাকা নিই এসব করার জন্য। তখন এসব কথা শুনে নীল তার যে কলাটা আছে কলাটা বের করে তাকে দেখায়। এখানে এনিস বলতে শুরু করে যে তোমার এটা অনেক বড়, অনেক লম্বা, এর তো লম্বা আমি এখনো পর্যন্ত কোনো সময় দেখিনি। তারপর এসব কথা শুনে এখানে এনিস আর যে নীল ছেলেটা তারা বাথরুমে গিয়ে ঘাপাঘাপ করতে শুরু করে। তারপরে এনিস ঘাপাঘাপি করার পর তারা যখন ঘরের মধ্যে যায়, তারপর ঘরের মধ্যে যাওয়ার পর এনিসের মা তার কাছ থেকে 25,000 টাকা চায়। তখন এনিস বলে যে কালকেই তো আমি তোমাকে 10,000 টাকা দিয়েছি। তখন সেখানে এনিসের মা বলে যে তুমি যে টাকা দিয়েছে সেই টাকাগুলো আমি জুয়া খেলতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলেছি, এখন আমার আরও টাকা দরকার লাগে। তখন সেখানে এটাও আমরা জানতে পারি যে এনিস মেয়েটা যে খ্রিস্টানের কাছে যে টাকা খুঁজেছিল যে তার মার একটা সার্জারি হবে, সেটা পুরো মিথ্যা কথা। কারণ তার মা তার কাছে সবসময় টাকা খুঁজে, তাই জন্য কিছু টাকা তার মাকে দেওয়ার জন্য সে খ্রিস্টানের কাছ থেকে এই টাকা খুঁজেছিল। তখন এনিস তার মাকে বলতে শুরু করে যে এখন আমি কোনো টাকা দিতে পারবো না। তখন এনিসের মা তাকে একটা থাপড় মারে, বলে যে তুমি এত বড় সাহস হয়ে গেছে যে তুমি আমাকে টাকা দিতে পারবে না, এত বড় কথা বলতে পেরেছ, কারণ তোমাকে কিন্তু আমি জন্ম দিয়েছি। তখন এইসব কথা শুনে এনিস বলতে শুরু করে যে এটা জানি যে আপনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু এরকম আপনি কেমন মা যে আপনার 11 বছর একটা মেয়েকে একটা বয়স্ক ছেলের সাথে আপনি আমার কিছু টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছিলেন। তারপরে এসব কথা শুনে এনিস এখানে অনেক কান্না করতে শুরু করে, কারণ এখানে তার বাড়ির যত খরচাপাতি আছে সব কিছু এনিসই উঠায়। তারপরে এইসব কথা শুনে এনিসের মা এখান থেকে চলে আসে। তারপর এনিস আবার একটা ক্লাবের মধ্যে যায়। তখন ক্লাবের মধ্যে গিয়ে তার বন্ধুদের সাথে সব কিছু বলতে শুরু করে যে কি হয়েছে তার সাথে। তখন তার বন্ধুরা এটাও বলে যে ভালো হয়েছে তো তোমার মা বাড়ি ছেড়ে চলে গেছে, এখন তুমি একটু শান্তিতে থাকতে পারবে। একদিন এনিস যখন সে জিম করছিল তখন তার একজন ছোটোবেলা বন্ধুর সাথে তার দেখা হয়, মার্কাস বলে। তারপরে এখানে অনেকক্ষণ কথাবার্তা তাদের মধ্যে চলতে শুরু হয়। তখন সেখানে তার যে এনিসের যে বান্ধবীটা ছিল সেই বান্ধবীটাও এখানে ছিল। তখন মার্কাস এনিসকে বলতে শুরু করে যে এখন তুমি কি কাজ করো। তখন এনিস যখন বলতে শুরু করবে যে অন্যদের সাথে সে গিয়ে ঘুমায় এরকম কাজ করে, তখন তার কথাটা টান দিয়ে তার বান্ধবীটা বলে যে তারা সবসময় ডিজিটাল মার্কেটিং করে থাকে। তখন এইসব কথা শুনে মার্কাস বলে যে তাহলে তো খুব ভালো কাজ করছো। এসব কথা শুনে তখন এনিসের নাম্বারটা মার্কাস খুঁজে, কিন্তু এনিস এখানে অন্য এক ধান্দায় চলে গেছে।
তারপর এনিসের বান্ধবী তার নাম্বারটা দিয়ে দেয় সে মার্কাসকে। তারপরে ওই দিন রাত্রেবেলা তার বান্ধবী মিচালের সাথে যখন ওরা বসে কথাবার্তা বলছিল, তখন মিচাল এনিসকে জিজ্ঞাসা করে যে মার্কার কি তাকে কল করেছে কি না। তখন এনিস বলে যে মার্কার সবসময় আমাকে অনেকক্ষণ ধরে কল করেই যাচ্ছে, আমি বিরক্ত হয়ে গেছি। তখন এনিস তাকে বলতে শুরু করে যে মার্কাস হতে পারে যে তোমাকে ভালোবেসে ফেলেছে, তুমি তাকে একটা চান্স দেওয়া দরকার। তখন এনিস বলে যদি মার্কাস জানতে পারে যে আমি কি কাজ করি তাহলে এখানে কি হবে। এসব কথা বলে এনিস তার মোবাইলটা কেটে দেয়। তখন সেখানে খ্রিস্টান চলে আসে। তখন সেখানে এনিস খ্রিস্টানকে দেখে এখানে অনেক আশ্চর্যজনক হয়ে যায় যে খ্রিস্টান তো পরের সপ্তাহে আসার কথা, সে আজকে কেন চলে আসলো। তখন তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করতে শুরু করে যে সে আজকে কেন এখানে এসেছে, তখন খ্রিস্টান বলে ওঠে যে তুই এখানে ডেলি এক ছেলেকে নিয়ে আসিস, নতুন নতুন ছেলেকে নিয়ে এসে তোর শরীরকে ক্ষুধাই করাস, তুই আরাম পাস, আর আমাকে তুই মিথ্যা কথা বলেছিস, আর তোর যখন টাকা পয়সা দরকার লাগে তখনই তুই আমার কাছে আসিস, আর না হলে তুই আমার কাছে আসিস না। কিন্তু এখানে খ্রিস্টান এটা জানতো না যে এখানে অ্যানিস অন্য ছেলেদের সাথে এসব অনেকক্ষণ ধরে অনেক দিন ধরেই এসব করে যাচ্ছে। তখন সেখানে খ্রিস্টান অ্যানিসের সাথে এখানে জবরদস্তি করতে শুরু করে। তারপর ওকে যখন অবৈধ করে তার কলাটা পিছন দিয়ে ঢুকাবে, তখন সেখানে অ্যানিসের মা চলে আসে। অ্যানিসের মা এসে খ্রিস্টানকে পিছন দিয়ে চাকু দিয়ে ঘাইয়ে ওখানে মেরে ফেলে। তারপর এসব দেখে এখানে অ্যানিস অনেক ভয় পেয়ে যায়। তখন অ্যানিসের মা তাকে বলতে শুরু করে যে তুমি এখানে ভয় পেও না, কারণ এখানে আমি আছি আর তোমাকে কেউ আর ডিস্টার্ব করতে পারবে না। তারপরে তারা দুজন মিলে পুরো রুমটাকে পরিষ্কার করতে শুরু করে। তারপরের দিন সকালবেলায় অ্যানিস আর অ্যানিসের মা মিলে তারা একটা গ্যারেজের মধ্যে যায়। গ্যারেজের মধ্যে গিয়ে সে গাড়িটাকে দেয়, যে গাড়িটাকে নতুনভাবে তৈরি করার জন্য নতুন করে। তখন সেখানে অ্যানিসের যে পার্সটা ছিল মানি ব্যাগটা, সেই ব্যাগটা ওখানে ভুলে ফেলে আসে। তারপরে মেকানিক সেই বাড়ির মধ্যে চলে যায়। অ্যানিস তাদের বাড়ির মধ্যে গিয়ে তাদেরকে বলতে শুরু করে, অ্যানিসের মাকে বলতে শুরু করে যে পুলিশ সেই গাড়িটাকে চিনতে পেরেছে, আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করেছে যে এই গাড়িটা কোথা থেকে এসেছে। তখন অ্যানিসের মা বলে যে এই গাড়ি সম্বন্ধে পুলিশ কিভাবে জানলো। সে এখানে অনেক রকমের বায়না দিতে শুরু করে। তখন এর মা বুঝতে পারে যে এখানে সেই লোকটা আরও টাকার জন্য এসেছে। তারপরে অ্যানিসের মা সেই মেকানিককে জিজ্ঞাসা করতে শুরু করে যে তোমার কত টাকা দরকার। তখন সেই মেকানিক বলে যে তার 3 কোটি টাকা দরকার। তখন তার মা হাসতে হাসতে তারপর তাকে এসে চাকু দিয়ে এখানে কুচিয়ে পুরো মেরে ফেলে। তারপরে সেখানে অ্যানিস চলে আসে, কিন্তু অ্যানিস এসে এসব দেখেও সে কিছু বলার মতন ছিল না। পরের দিন অ্যানিস আর মার্কার তারা একটা রেস্টুরেন্টের মধ্যে যায়। রেস্টুরেন্টের মধ্যে গিয়ে তারা এখানে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে শুরু করে। তারপরে মার্কার অ্যানিসকে নিয়ে তার ঘরের মধ্যে আসে। তখন আসার পর এখানে রাস্তার মধ্যেই মার্কা তাকে একটা কিস করার জন্য চেষ্টা শুরু করে, কিন্তু অ্যানিস তাকে কিস করতে দেয়নি। অ্যানিস বলে যে আমরা এটা আরেকবার করব, কিন্তু বাইরে থেকে তার মা এসব কিছু দেখছিল যে তাকে কে দিতে এসেছে। তারপরে ওই দিন রাত্রেবেলায় অ্যানিসের মা তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে ছেলেটা কে ছিল। তখন অ্যানিস বলেন যে ছেলেটা অন্য কেউ না, একজন ক্লায়েন্ট ছিল, আমার সাথে ঘাবাঘাব করার জন্য এসেছিল, তারপর বলেছি যে পরে আসবে। তখন অ্যানিস তার মাকে আবার এটাও বলে ফেলে যে সে এইসব ধরনের আর কাজ করতে চায় না, সে এখন থেকে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবে। তখন এইসব কথা শুনে অ্যানিসের মা তাকে বলতে শুরু করে যে তুমি 1 সপ্তাহের মধ্যে যে ডিজিটাল মার্কেটিংয়ে যত টাকা কামাই করবে সে তুমি একদিনে এত টাকা কামাই করে নিতে পারবে, সে কাজের মধ্যে দিয়েই তুমি এসব কাজ ছাড়তে পারো না। তারপরে অ্যানিসের মা অ্যানিসকে একজন বয়স্কর কাছে কাজ পাঠিয়ে দেয় যে তার সাথে ঘাপাঘাপ করার জন্য। তারপর এখানে সে বয়স্ক লোকটার সাথে ঘাপাঘাপ করে সে আবার একটা ক্লাবের মধ্যে যায়। তারপর ক্লাবটাই নীল যেখানে তার সাথে দেখা হয়েছিল, তারপর নীলকে নিয়ে সে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে তার সাথে আবার ঘাপাঘাপ করতে শুরু করে। তারপর তারা যখন ঘাপাঘাপ করে যখন রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা অ্যানিস ঘুম থেকে উঠে দেখে যে নীলকে মেরে ফেলেছে। তখন দেখে যে নীলকেও তার মা, অ্যানিসের মা, তখন সে দেখে যে অ্যানিসের মা নীলকেও মেরে ফেলেছে। তখন এসব দেখে অ্যানিস এখানে অনেক ভয় পেয়ে যায়। দরাসল এখানে যে অ্যানিসের মা আছে, অ্যানিসের মা চায় না যে এখানে অ্যানিস এসব ধরনের কাজ বন্ধ করে দেওক। তারপর তারা দুজন মিলে অ্যানিস আর অ্যানিসের মা মিলে নীলকে একটা গর্তের মধ্যে নিয়ে খাদিয়ে ফেলে। তখন সেখানে অ্যানিস এসে মার্কারকে কল লাগায়, কিন্তু সে অনেক কান্না করছিল, মার্কাস তার কথা কিছুই বুঝতে পারছিল না। তখন যে অ্যানিসের যে বান্ধবীটা ছিল মিচেল, তাকে কল লাগায় মার্কার, কল লাগিয়ে বলে যে কি হয়েছে তার। তখন অ্যানিসের বান্ধবীটা বলে যে আমি তো জানি না যে কি হয়েছে। তখন মার্কার বলে যে আমি এখনই অ্যানিসের বাড়িতে যাচ্ছি, তুমিও আসো। আর অ্যানিস এখানে ঘর থেকে বেরোনোর জন্য চেষ্টা শুরু করে। তখন সেখানে অ্যানিসের মা এসে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে এত রাত্রি করে সে কোথায় যাচ্ছে। তখন সেখানে অ্যানিস বলতে শুরু করে যে আমার ক্লায়েন্ট মার্কারের কাছে আমি যাচ্ছি। তখন এইসব কথা শুনে অ্যানিসের মা তার থেকে টাকা খুঁজতে শুরু করে যে তাকে টাকা দেওয়ার জন্য। তখন অ্যানিস বলে যে মার্কার আজকে পুরো টাকা পেমেন্ট করে দেবে, তাই জন্য আজকে তার সাথে যেতেই হবে আমার। তখন এইসব কথা শুনে অ্যানিসের মা বুঝতে পারে যে অ্যানিস এখানে মিথ্যা কথা বলছে। তারপর তার মাথাটাকে একটা দেওয়ালের মধ্যে মেরে তার মাথা থেকে রক্ত পড়তে শুরু হয়। তারপরে মার্কাস রাত্রিবেলায় সে অ্যানিসের বাড়ির মধ্যে চলে যায়। তখন অ্যানিসের বাড়ির মধ্যে ঢোকার আগেই অ্যানিসের মা তার মাথার মধ্যে বাড়ি দিয়ে তাকে বেহুশ করে ফেলে। তারপর মার্কাস যখন ঘুম থেকে উঠে দেখে যে তার হাত পা পুরো বেঁধে আছে, আর অ্যানিস একটা হাতের মধ্যে চাকু নিয়ে তার কানগুলি কাটছে। আরেকটা কথা এখানে বলে দিই, এখানে যে অ্যানিসের মা যতগুলি মার্ডার করেছে সেই মার্ডারগুলি অ্যানিসের মা করেনি, সবগুলি মার্ডার অ্যানিসই করেছে। আর অ্যালিস শুধু এটা ভাবতো যে এই যে
খুনগুলি শুধু তার মা করেছে এরকম ভাবনাতেই আমাদেরকে দেখানো হয়েছে। আর এখানে এলিস যখন মার্কারকে ও মারতে যায় তখন সেখানে এলিসের যে বান্ধবীটা ছিল সেখানে চলে আসে, তখন এলিসকে সে এখানে কোনোরকমভাবে ওকে এখানে থামিয়ে নেয়। এখানে মারপিটের মধ্যে মার্কাসের একটা চোখ সে হারিয়ে ফেলে, মানে এখানে এলিস তার মার্কারের একটা চোখ সে এখানে চাকু দিয়ে পুরো উঠিয়ে নেয়। তারপরে সেখানে মার্কার আর এলিসের যে বান্ধবীটা ছিল তারা দুজনকে ডাক্তারকে বলতে শুরু করে যে এখন তার কি হবে। তখন সেখানে আমরা জানতে পারি যে এখানে এলিসের একটা রোগ ছিল যে এরকম করা, মানুষকে মারা ধরা করা। সেখানে ডাক্তারটা বলে যে ছোটোবেলা থেকেই এখানে এলিসের যে মা ছিল তার মা অন্য ছেলের কাছে তাকে বিক্রি করে দিত অনেকজনের কাছে, তাই জন্য সে এরকম ধান্দার মধ্যে সে চলতে শুরু করেছে। আর ছোটোবেলা থেকেই এলিসের যে মা ছিল এলিস তার মাকে খুন করে ফেলেছিল। এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায় আর তাকে একটা হসপিটালের মধ্যে অ্যাডমিশন করিয়ে রাখে। তো এরকম কাহিনী আরও জানতে হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের জন্য বাই।